তারেক জিয়ার মনোবল, এই অরুণ পথের তরুণ দল, জাতীয়তাবাদী ছাত্র দল চূড়ান্ত চূড়ান্ত তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত চূড়ান্ত। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা হলে ভালো, এর চেয়ে আমরা কি স্পষ্ট কথা বলবো? আমাদের এই করিডোর দিয়ে যে রাজনৈতিক দল নিষিদ্ধ হলো, জাতীয় পার্টি এখনো নিষিদ্ধ না কেন? তারা কিভাবে রংপুরে এত বড় মিছিল করতে পারে, তাও একজন অবৈধ নির্বাচনের অবৈধ মেয়রকে ক্ষমতায় বসানোর জন্য? এই বিক্ষোভ মিছিলে প্রথম জাতীয় পার্টির স্পেশাল ফাঁস হলো পতিত আওয়ামী লীগের নতুন পরিকল্পনা। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ বাঁধিয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা হাঁটছিল তারা। এর মধ্য দিয়ে একটি বড় ধরনের হত্যাযজ্ঞ চালানোর কৌশলও করে দলটি। টার্গেটে ছিল বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা। দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আসুন আমরা সেই অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। আসুন কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। কনফিউশন যে স্যার বক্তব্যটা কি মিসকোট হয়েছে মিডিয়ার মাধ্যমে, যে শুধু একটা দল ডিসেম্বরে, আমরা তো অনেকদিন ধরে বলে আসছি যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা হলে ভালো, এর চেয়ে আমরা কি স্পষ্ট কথা বলবো? আমাদের এই করিডোর দিয়ে যে রাজনৈতিক দলগুলো, নাগরিক সমাজ এবং মোটামুটি সব মহলের যে কনসার্ন, সেটার সাথে আমরা খুব বেশি আমরা লক্ষ্য করি যে আমাদের তারতম্য আছে। আমরা পরিষ্কারভাবেই বলছি যে বাংলাদেশের চেয়েও মিয়ানমারের সাথে যাদের সবচেয়ে বেশি ভালো সম্পর্ক চীনকে যদি জাতিসংঘ আপনার কনভিন্স করতে পারে করিডোর দেওয়ার জন্য, সেটা সবচেয়ে ভালো হয়। চীনের ইউনান প্রদেশ কাছে আছে, ওই দিক থেকে মিয়ানমারের ভারতের মিজোরাম, মনিরামপুর আছে, তাদেরকে কনভিন্স করতে হবে। তারা বড় রাষ্ট্র, তারা সমস্যাগুলো সামাল দিতে পারবে। কিন্তু বাংলাদেশের মতো একটা এত ছোট ঘনবসতিপূর্ণ রাষ্ট্র এবং আমাদের যে অলরেডি রোহিঙ্গা নিয়ে আমরা যে সংকট আমরা ফেস করতেছি, প্রথমে ছিল উপদেষ্টাকে স্মারকলিপি, ঈদের পর কঠোর আন্দোলনের হুমকি সচিবালয়ের কর্মচারী। দর্শক, এটা কি স্বাভাবিক অবস্থা? বাংলাদেশের সচিবালয় হচ্ছে প্রশাসনের একেবারে কেন্দ্রবিন্দু, একেবারে প্রাণ কেন্দ্র বলা যায়। এখান থেকে সারা বাংলাদেশের প্রশাসন পরিচালিত হয়। সেই প্রশাসনের শীর্ষ কেন্দ্রে, শীর্ষ অবস্থানে যদি লাগাতার অচল অবস্থা চলে, এটা কি ধরনের নৈরাজ্য চলছে? কয়েকদিন আগে যখন নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান সফরে ছিলেন, তখন বলা হলো যে না, এটা প্রধান উপদেষ্টা আসলেই মিটে যাবে। তখনই কিন্তু আমার শঙ্কা হচ্ছিল যে না, এটা বোধহয় অত সোজা না। কিন্তু ঘটনা তো তাই দেখা গেল। আজকে এখন পর্যন্ত তারা আন্দোলনে আছে। দুই উপদেষ্টাকে তারা, তুই তো নির্বাচন করিস না আসিফ মাহমুদ, যদি নির্বাচন করে থাকিস তাহলে কর, ফিল্ডে নাম, ময়দানে নাম, নির্বাচন কর, নির্বাচন করে আস ময়দানে, দেখি কে পাস করে। নির্বাচন মেয়রকে যদি গদিতে বসাতে দেওয়া না হয়, তাহলে তুই 5 দিন ধরে আইসা কিভাবে গদিতে বসিস? নগর ভবনে আসার কারণ হলো ইসরাফ ভাইকে কোর্ট রায় দিয়েছে যে তিনি নগর হিসাবে কোর্টই রায় দিয়েছে। উনি তো আর নিজের ইচ্ছা আসে নাই এখানে। কোর্ট যদি রায় না দিত তো উনি তো এখানে আসতো না। তাকে মেয়র হিসাবে ঘোষণা করেছে কোর্ট, তাকে শপথ পড়ানোর কথাও কোর্ট দিয়েছে, রায় দিয়েছে, কিন্তু তারা এখনো দিচ্ছেন। কিন্তু তারা কোনো রিজন দেখাতে পারছে না যে ইসরাক এখানে বসতে পারবে না। কারণটা এটা, উনি যদি বসার যোগ্যই না হয় তাহলে কিন্তু কোর্ট দিত না। উনি কিন্তু নির্বাচন করে মেয়র হয়েছে। নির্বাচন মেয়রকে যদি গদিতে বসাতে দেওয়া না হয়, তাহলে তুই 5 দিন ধরে আইসা কিভাবে গদিতে বসিস? তুই তো আর নির্বাচন করিস না আসিফ মাহমুদ, যদি নির্বাচন করে থাকিস তাহলে কর, ফিল্ডে নাম, ময়দানে নাম, নির্বাচন কর, নির্বাচন করে আস ময়দানে, দেখি কে পাস করে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। নগর পিতা ছাড়া নগরটা কি অবস্থা আপনারা দেখছেন। সামনে কুরবানি, রাস্তাঘাটের কি অবস্থা, পানিতে ডুবো ডুবো, হাঁটতে পারি না, বাচ্চা নিয়ে স্কুলে যেতে পারি না।
ময়লার দুর্গন্ধতে হাঁটা চলা যাচ্ছে না কেন? তোমরা 10 মাস তো 10 দিন ধরে বসো নাই, 10 মাস। যমুনার থেকে আপনার যখন আমাদের আন্দোলন দুদিনের জন্য স্থগিত করা হলো, পরবর্তীতে প্রধান বিচারপতি তিনি একটা নির্বাচন কমিশনারকে একটি আদেশ দিয়েছিল। সেই আদেশ অনুসারে এখন পর্যন্ত আমাদের ইঞ্জিনিয়ার ইশাকের আপনার শপথ পাঠ করাচ্ছে না। এর জন্য আমাদের আন্দোলন আজকে 17তম দিনে আমরা আন্দোলন চলমান আছি। এর পেছনে দায় হলো এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে দায়িত্বে আছে উনি আসিফ মাহবুব। কেন করছে এটা এখন আমাদের জনগণের ঢাকাবাসীতে সম্পূর্ণ পরিষ্কার। তারা দুর্নীতি করে কোটি কোটি টাকা বাণিজ্য করছে। আমাদের ইঞ্জিনিয়ার ইশাক যদি নগর ভবনে ঢুকে তা তাদের এই দুর্নীতি ধরা পড়ে যাবে। এর জন্য তারা আমাদের ইঞ্জিনিয়ার ইশাককে তারা শপথ পাঠ করাচ্ছে না। আমরা তো আশাবাদী আসলে প্রথম থেকেই, ফ্যাসিবাদী সরকারের সময় আমরা আশাবাদী ছিলাম যে আমরা যাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেছি উনিই তো বিজয় হয়েছিলেন। কিন্তু তখন দেখা যাচ্ছে আমরা হতাশ হয়ে গিয়েছিলাম তাদের ফ্যাসিবাদী আচরণের কারণে। নির্বাচন সকাল মুহূর্তে যখন আমাদের প্রতিটি পোলিং এজেন্টগুলো বের করে দেওয়া হয়েছিল, অন্যায় অত্যাচার নিপীড়ন করে তারা গ্রেপ্তার করে আমাদের সমস্ত নেতাকর্মী যারা ছিল, ঢাকাবাসী যারা ছিল, যারা সমর্থন ছিল ইস্তাক হোসেনের ধানের শীষের পক্ষে যারা ছিলেন, তাদের প্রত্যেক কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে আমরা ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের বহু নেতাকর্মী, অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছেন, কারাগারে গিয়েছেন। পরবর্তী সময় সাজাপ্রাপ্ত হয়েও তারা ওই ফ্যাসিবাদীর বিপক্ষে যে আন্দোলন থেমে থাকেনি। পরবর্তী সময় ওই আন্দোলনের কারণেই কিন্তু ফ্যাসিবাদীর পতন হয়েছে। 5ই আগস্টের পরবর্তী সময়ে আবার দেখতে পেলাম আমরা আদালতের মাধ্যমে যে রায় দেওয়া হয়েছে, ইঞ্জিনিয়ার ইশতাক হোসেনকে বিজয় ঘোষণা করা হয়েছে। বিজয় ঘোষণা করার পর ওনাকে গেজেট প্রকাশ করা হলো। আমরা আশা করেছিলাম অচিরেই আমাদের নির্বাচন